আমার কথা শুনে ও শব্দ করে হেসে উঠল আর ওর দুই হাত দিয়ে আমার দুই গাল দিয়ে শান্ত লাজুক গলায় বলল, বাহ, প্রথম রাতেই বরকে সন্দেহ করছো? তোমার বর শুধু তোমারই। বলে আবারও আমার কপালে আলতো করে চুমু এঁকে দিল। শেষ রাতে স্নিগ্ধ চাঁদের আলো, একটু দক্ষিণা বাতাসের ছোঁয়া আর আবিরের এই ভালোবাসার স্পর্শ আমাকে মাতাল করে তুলছিল। এক মুহূর্তে মনে হচ্ছিল আবিরকেও জড়িয়ে নি আমার পরম স্নায়ু স্রোতে। আবির এবার আমাকে বলল, চলো সামনের দিকটাতে একটু হাঁটা যাক। ওর কথায় আমার ঘোর কাটলো। মাথা নাড়িয়ে ওর সাথে আমিও হাঁটতে লাগলাম। ছাদের ওপর সাজানো ফুলবাগান দেখে আমার শেষ রাতের ভালোবাসা যেন আর একবার পূর্ণতা পেল। আমি বিস্ময়ে আবিরের দিকে ফিরে তাকালাম। চাঁদের স্নিগ্ধ আলো আমি স্পষ্ট দেখলাম আবিরের চোখ নেড়ে এক অজানা অনুভূতি প্রকাশ করলো, যাতে স্পষ্ট আবিরের মনের কথা পড়তে পারছিলাম আমি। ওর চোখ দুটো একটা কথাই শুধু বলছিল, হ্যাঁ মীরা, আজ থেকে এই ফুল, এই ফুলের সুবাস সবই তোমার। প্লিজ যত্ন করে আগলে রেখো এই ভালোবাসার প্রতীকীগুলোকে। তবে একটা কথা, শুধু এই প্রতীকী ভালোবাসার মাঝে সবচেয়ে সৌন্দর্যময় প্রতীক হলো কিন্তু আমার চাহিনি। নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, মনের সাথে কিছুতেই আপোষ করতে পারলাম না প্রকৃতির এই বাস্তব মায়াকে কাটিয়ে উঠতে। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম এই হ্যাংলা বদমাইশ মিস্টার আবিরকে। এক মুহূর্তে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি, সবচেয়ে বিশাল ও সবচেয়ে নিরাপদ জায়গা এইটাই, যা আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে আমাকে। নিজের অজান্তেই চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ছিল, কিন্তু অদ্ভুত ছেলে আবির এটাও বুঝে যাচ্ছিল। বলে উঠল, ঝরতে দাও চোখের পানি, তাকে আটকিও না, তাহলে আমাদের ভালোবাসার মাঝে ঘাটতি থেকে যাবে। বলেই আরও শক্ত করে আমাকে জড়িয়ে নিল। জানি না কতক্ষণ দুজনে এভাবে ছিলাম, শুধু মনে হচ্ছিল যে সময়টাতেই ছিলাম সেটা যেন অতি তাড়াতাড়ি শেষ হয়ে গেল। মনের অজান্তেই বাবা মার সিদ্ধান্তকে আর একবার স্যালুট দিতে ইচ্ছে করছে। হয়তো তাদের জন্যই মাত্র কয়েক ঘন্টার পরিচয়ের অচেনা একজনের বুককে আজ সর্বশ্রেষ্ঠ জায়গা মনে হচ্ছে। হয়তো তাদের জন্যই আমার ভালোবাসার শূন্যের কোটা আজকে পূর্ণ হচ্ছে। তারপর আবারও কোলে নিয়ে রুমে আসলো। তারপর আমাকে ঘুমাতে বলে সে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। আমি জানি ও কিছু একটা নিয়ে চিন্তায় আছে, তবুও আমাকে এক ফোঁটা বুঝতে না দিয়ে নিজেকে সামলে আমাকেও সামনে নিল। এ যেন আমার জীবনের নতুন শিক্ষা। কেননা আমি একটু বিষয়ই ঘাবড়ে যেতাম, অথচ আবিরের বোধশক্তি আমাকে নতুন করে জাগ্রত করলো। যাই হোক, সারাদিনের ব্যস্ততার কারণে একটুতেই চোখ জোড়া ধরে আসলো। আমি ঘুমিয়ে গেলাম আবিরকে রেখেই। এতটুকু সময়ে ওকে যতটা জানলাম, তাতে এটা আমি ঠিকই বুঝেছিলাম যে আজকের রাতে ওর চোখের পাতা কিছুতেই এক হবে না। রৌদ্রের স্নিগ্ধ আলো চোখে এসে পড়তেই ঘুমটা ভেঙে যায় আমার। চোখ খুলে একটুও অবাক হলাম না আজকে। আমি জানতাম আবির এখানেই থাকবে। হ্যাঁ, সত্যি আবির তার মায়াবী চোখ দিয়ে আমাকে দেখছিল। বেলার চাহনিতে যতটুকু বুঝেছি আমি, ছিল না সেই চোখে কোনো বিশেষ অঙ্গের প্রতি আকর্ষণ, ছিল না সামান্যতম কোনো লোলুপ দৃষ্টি, শুধু ছিল পরম ভালোবাসায় জড়ানো কিছু স্নিগ্ধ আবেশ। জানি না কোনো মেয়ে কখনো বাসর রাতে এত ভালোবাসা পেয়েছে কিনা, তবে আমি ভালোবাসায় পূর্ণ। আমার ভাবনার মাঝেই আমিও একটি মুচকি হেসে দিলাম। তারপর ও বলল, খুব ইচ্ছে হয় প্রতিদিন সকালে বউয়ের হাতে মিষ্টি চায়ের সাথে ঘুম ভাঙতে। ওর কথা শুনে মুচকি হেসে বিছানা থেকে নেমে আসলাম। বললাম, রান্নাঘরটা কোথায়? বলেই বাহিরে যেতে চাইছিলাম ভালোবাসার মানুষের আবদারটা পূরণ করতে। আমার অজান্তেই আমার মন বলে উঠল, প্রত্যেকটা সকাল তোমার বউয়ের হাতের মিষ্টি চাই শুরু হবে তোমার, মিস্টার আবির। কিন্তু আবির আমার হাতটা ধরে কাছে টেনে বলল, এখন লাগবে না পাগলি, যাও ফ্রেশ হয়ে এসো, বাহিরে মা তোমার জন্য অপেক্ষা করছে। কথাটি শুনেই ঘড়ির কাঁটার দিকে তাকালাম। 7টা বেজে গেছে, বাহিরে মা অপেক্ষা করছে। আর কথা না বাড়িয়ে ওকেও কিছু বলার সুযোগ না দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাহিরে এলাম।
দেখি আমার শাশুড়ি মা বসে অপেক্ষা করছে। আমাকে দেখেই এগিয়ে এসে বলল, আয় মা, আমার কাছে বস। বলি আমায় বসিয়ে 2 কাপ চা নিয়ে হাজির হলো। তারপর আমার পাশে বসে বলল, নে মা, চাটা খা, নইলে ঠান্ডা হয়ে যাবে। আমি চায়ের কাপটা হাতে নিয়ে খাওয়া শুরু করলাম। তারপর শাশুড়ি মা বললেন, কি রে মা, কোনো অসুবিধা হচ্ছে না তো তোর? জি না মা, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি মায়ের সাথে চা খাচ্ছিলাম আর এদিক সেদিক তাকিয়ে আবিরকে খুঁজছিলাম। হয়তো ব্যাপারটা শাশুড়ি লক্ষ্য করছিল, তাই বলে উঠল, কি রে মা, কাউকে খুঁজছিস? জানি তো, আবিরকে খুঁজছিস। আমি লজ্জা পেয়ে গেলাম, মুখ ফুটে কিছু বলতেও পারছিলাম না, শুধু মাথা নাড়ালাম। উনি বললেন, কেন রে, তুই জানিস না? ও তো একটু মিলে গেছে। কাল শেষ রাতের দিকে আমাদের মিলে আগুন ধরে গিয়েছিল, শুনলাম অনেকটাই ক্ষতি হয়ে গেছে। কথাটি শুনে আমি অবাক ও নিস্তব্ধ হয়ে যাই। তার মানে আবিরকে তখন সেজন্যই অমন দেখাচ্ছিল? আমার ভিতরটা মুচড়ে ওঠে, নিমেষেই মলিন হয়ে যায় আমার মুখ। আমার অবস্থাটা বুঝতে পেরে শাশুড়ি মা বললেন, কি রে, তুই জানতিস না? আমি বললাম, না মা, আপনার ছেলে তেমন কিছু বলেনি। তারপর উনি বললেন, আবির এমনই, তুই কোনো টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি আমার শাশুড়িকে দেখেও অবাক হচ্ছি। 2 মা ছেলে সত্যি অন্যরকম ধাতুতে গড়া, যা আমাদের 8-10টা পরিবারের চেয়েও অনন্য। তারপর আবারও শাশুড়ি মা বলে উঠলেন, শোন, তোকে কিছু কথা বলি মা। জানিস তো, আবিরের বাবা নেই। আবিরের ছোটবেলাতেই উনি মারা যান। খুব কষ্ট আর ধৈর্য নিয়ে সাধনার ফলে আজকে আবির নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তার বাবার ফেলে রেখে যাওয়া ব্যবসা একা হাতে দাঁড় করিয়েছে। যদিও আবিরকে ছোটবেলা থেকে একটা কথাই শিখিয়েছিলাম, যে নিজে চেষ্টা করো, নিজের পথকে নিজেই তৈরি করো। যে 10 জন পারে না, সে কাজ তুমি চেষ্টা করবে, কোনো বিষয়ে টেনশন করবে না। যেটা হওয়ার সেটা শাশ্বত নিয়মেই হবে, তুমি চাইলেও আটকাতে পারবে না। তার চেয়ে ভালো দুর্দিনে ধৈর্য ধারণ করে তার মোকাবিলা করবে। হয়তো আবির ছোটবেলা থেকেই আমার কথাগুলো মেনে আসছিল। মারে, আমার ছেলে বলে বলছি না, ও সত্যিই একজন খাঁটি ছেলে। বলি আমার হাত জড়িয়ে ধরে বলল, কথা দে মা, কখনো আমার ছেলেকে কষ্ট দিবি না। দেখলাম কথাগুলো বলতে ওনার চোখেতে পানি জমলো, কিন্তু গড়িয়ে পড়ল না। বুঝলাম ওনারা অন্য জাতের মানুষ। আমিও কেঁদে দিলাম, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। আমি শাশুড়ি মাকে জড়িয়ে ধরলাম, মনে হলো আমার মায়ের জেরক্স কপি, কেননা তার বুকেও এই রকম শান্তি। তারপর মা আমাকে বলল, কিছু লাগলে অবশ্যই আমাকে বলিস মা। আমার বিস্মিত হওয়ার মাত্রা বুঝি অতিক্রম করলো। এত অমায়িক পরিবার একমাত্র সৃষ্টিকর্তা ভাগ্যে রাখলেই সম্ভব। আমি আর শাশুড়ি মা মিলে পুরো বাড়িটা বেড়ালাম। এর মধ্যে আরও অনেক গল্প হলো আমাদের। তিনি আবিরের সকল পছন্দ অপছন্দ আমাকে জানালেন। এক মুহূর্তে আমি ভুলেই গেছি যে আমি এক অচেনা পরিবারের নতুন সদস্য। আমি শাশুড়িকে আর একবার বললাম, মা, মিলের অবস্থাটা কি হলো একবার জানলে হতো না? না রে মা, তোকে বললাম না, কোনো টেনশন করবি না, আবির সব সামলে নেবে। চল, আমরা দুপুরের রান্নাটা শেষ করি, তোকে সব দেখিয়ে দিই। আমি মাথা নেড়ে তার সাথে হাঁটা দিলাম রান্নাঘরে। প্রায় 2 ঘন্টা পর রান্না শেষ করে ফ্রেশ হয়ে রুমে আসলাম। পুরো রান্নার সময়ে শাশুড়ি মায়ের মুখের মজাদার সেই গল্প আমাকে ভুলিয়েই দিয়েছে যে আমি কখনো রান্নাঘরের ছায়াটাও মাড়াইনি। মনে হচ্ছিল এই রান্নার কাজ আমার কত বছরের অভ্যেস। যাই হোক, ঘরে বসে আবিরের কথা মনে পড়ছিল। সেই কখন গেছে, এখনো আসার নামগন্ধ নেই। জীবনে এই প্রথম কোনো ছেলেকে এত মিস করছি। ঘরের ভিতর একাই ঘোরাঘুরি করছিলাম। ঘরটিকে তেমন গুছিয়ে না রাখলে পুরো ঘরটিতে এক সৌন্দর্য বিদ্যমান ছিল। রাতের ধকলে তেমন একটা দেখা হয়নি। ভিতরে সবচেয়ে সুন্দর সাজানো ছিল একটা বুক সেলফ। তাই একটু এগিয়ে সেখানে গেলাম, বইগুলো দেখছিলাম। বেশ কয়েকটি বই আমার পছন্দের ছিল। হঠাৎই আমার চোখ গেল এক নীল রঙের ডায়েরির দিকে। ধুলো পড়া সেই ডায়েরির কিছু জায়গায় হাতের ছোঁয়া দেখা যাচ্ছিল। মনে হয় অনেক দিন পর কেউ ডায়েরিটিতে হাত দিয়েছে। মোটামুটি আগ্রহ নিয়েই ডায়েরিটা খুললাম।
ডায়েরির প্রথম 15 পাতায় কোনো লেখা ছিল না। তারপর থেকে লেখা 15 দিন মীরার ছবি দেখে আসছি, কিভাবে তার সৌন্দর্যের বর্ণনা দেব ভেবে পাচ্ছিলাম না। খুব কাছ থেকে তাকে দেখলাম। আগেই বললাম তার সৌন্দর্য আমার কাছে বর্ণাতীত। তাই কি মায়াবী যে তাকে লাগছিল তা শুধু আমিই জেনেছিলাম। প্রথম দেখাতেই মীরা একটু অবাক হয়েছিল আমাকে দেখে, কেননা রাতে বৃষ্টিতে কাকভেজা হয়ে ভিজে খুব কষ্টে তার জন্য একগুচ্ছ গোলাপ আর ন্যাপকিন নিয়ে এসেছিলাম। তার হাতে দেওয়া এসে ভীষণ রকম অবাক হয়েছিল। তা আমি বুঝেছিলাম ওর চোখ আমাকে প্রশ্ন করছিল আমি কিভাবে জানলাম তার পিরিয়ডের কথা। আসলে বিয়ের পর থেকে গাড়িতে বসে আর চোখে দেখছিলাম তাকে, কিন্তু সে জানালা দিয়ে বাইরের দিকেই চেয়েছিল। আমার দিকে একটুও নজর ছিল না ওর। অবশ্য এর ফাঁকে ওকে কয়েকবার পেট চেপে ধরতে দেখেছি। আমি বুঝছিলাম ওর খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমি কিছুই বলতে পারছিলাম না। যাই হোক, বাসায় আসার পর আমার পকেটে থাকা কাবিনের নকল কপিটা বের করতে গিয়ে হঠাৎই আমার চোখ পড়ে তার জন্ম তারিখের ওপর। আমি ভীষণ খুশি হয়েছিলাম, কেননা আজকে রাতে ওকে একটা হলেও সারপ্রাইজ দিতে পারবো। আর কিছু না ভেবেই আমার বন্ধুকে সব ম্যানেজ করতে বললাম। ধন্যবাদ বন্ধু তোকে। বিয়ের দিন আমার কাছে সবচেয়ে খুশির মুহূর্ত ছিল মীরার সারপ্রাইজ হওয়া, যা ছিল বিয়ের রাতে সবচেয়ে বড় পাওয়া আমার কাছে। তারপর ডায়েরির পাতাটা আর কিছু লেখা ছিল না, শুধু 4 পৃষ্ঠার পর লেখা ছিল, যদি মন খারাপ হয় তবে বই পড়ো। ভাবতে ভাবতেই আবির এসে হাজির। আমি তাড়াহুড়ো করে ডায়েরিটা রেখে দিই। তারপর খুব সাহস নিয়ে তার কাছে গিয়ে বললাম, কি মিস্টার আবির, খুব টেনশন দিতে ভালো লাগে না তোমার? এই কি ভাবো নিজেকে তুমি? হ্যাঁ, সব তুমিই বুঝবে, তুমিই সব টেনশন নেবে, আমি কি কেউ নই তোমার? বলেই ওর বুকে ঝাঁপিয়ে পড়লাম। হয়তো ও সব বুঝতে পারছিল, তাই আমাকেও পরম আদরে বুকে আগলে নিল। তারপর বলল, খুব ভালোবাসো আমায়? এবার আমি কেঁদেই দিলাম। তারপর তার বুক থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। দেখলাম ওর মুখটা মলিন হয়ে গেল। তাই আমি বললাম, মন খারাপ হলে বই পড়তে হয়, আর খুব খারাপ হলে বউকে জড়িয়ে ধরতে হয়, বুঝেছেন মিস্টার আবির? ও বিস্ময়ে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে অবুঝের মতন মাথা নেড়ে আমাকে জড়িয়ে ধরল তার বুকে। বুঝতে পারছিলাম ইহা পরম ভালোবাসার পরম দেওয়াল। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।